আসসালামু আলাইকুম। আমি তনু। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে রেজোন্যান্স। রেজোন্যান্সে হ্যাক করার যে বিষয় নিয়ে আমি কথা বলতেছি। কারণ কি? কারণ হচ্ছে সামনে ন্যাশনাল ইউনিভার্সিটি এবং 7 কলেজের যে ফার্স্ট ইয়ারের কেমিস্ট্রি পরীক্ষা রয়েছে তাতে রেজোন্যান্স অবশ্যই আসবে। সেখানে আমাদের অ্যান্সার করার জন্য দেখেন ট্রিক্স ফলো করে চললেই আমরা খুব সহজেই অল্প সময়ের মধ্যেই কী করব রেজোন্যান্সের অ্যান্সারটা করে আসতে পারবো। এর আগে আমি প্রথম একটা ভিডিও দিছি, ওই ভিডিওটা দেখে এসে এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। গত ভিডিওটায় আমি দিয়েছি বেনজিন বলয়ের সক্রিয়কারী মূলকের উদাহরণ, আর আজকের টপিক আমাদের বেনজিন বলয়কে কারা নিষ্ক্রিয় করে এবং এর উদাহরণটা একটু দিব। তাহলে চলেন, তাহলে আমি আগের দিন 5টা হচ্ছে 4টা টিক্স দিয়েছিলাম। এই টিক্সগুলো ফলো করলে আমরা বেনজিন বলয়ের সক্রিয়কারী মূলক এবং বেনজিন বলয়ের যে নিষ্ক্রিয়কারী মূলক রয়েছে তার যত রেজোন্যান্স আছে সবগুলো আমরা কি করব পারবো। একক বন্ধন এবং দ্বিবন্ধনের মধ্যে যে ঝামেলাগুলো হয় সেগুলো থেকে আমরা পরিত্রাণ পাবো ইনশাল্লাহ। চলেন তাহলে দেখি। আজকে আমরা কথা বলবো বেনজিন বলয়ের নিষ্ক্রিয়কারী মূলক। এখন নিষ্ক্রিয়কারী মূলক বলতে কি বোঝায়? যেসব মূলক বেনজিন বলয় থেকে কি হয়, ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে বেনজিন বলয়কে কি করে দেয়, নিষ্ক্রিয় করে দেয়, তাদেরকে বলা হয় বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। তাদের ভিতরে উদাহরণ ছিল আমাদের কি কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে অ্যালডিহাইড মূলক, তারপরে কি আপনার নাইট্রোমূলক। এর ভিতর থেকে আমি নাইট্রোমূলকের আজকের যে উদাহরণটা নিচ্ছি সেটা হচ্ছে নাইট্রোমূলকের। মনে করেন আমি আপনাদের ভিডিওটা সহজ করার জন্য বা ছোট করার জন্য আগে থেকে চিত্রগুলো একটু এঁকে রাখছি। উপরের এই যে মূলকগুলো রয়েছে, এখন আপনাদের এখানে মাথা ব্যথারই কোনো দরকার নেই যে উপরে মূলকগুলো আছে। আপনারা মনে করেন যে উপরে কোনো মূলকই নাই, ঠিক আছে? তাহলে আমি যে 4টা ট্রিক্স দিয়েছি সেই 4টা ট্রিক্সটা আগে বেশি করে ফলো করে নেবেন, তাহলেই আমাদের যে একক বন্ধন চিত্রের ভিতরে একক বন্ধন দ্বিবন্ধনের যে ঝামেলা সেটা কোনো রকমই থাকবে না। তাহলে চলেন, প্রথম ট্রিক্সটা আমার কি ছিল? প্রথম ট্রিক্সটা ছিল হচ্ছে চিত্র হবে 5টি। দেখেন আমি চিত্র কিন্তু এঁকে রাখছি কয়টা? চিত্র এঁকে রাখছি হচ্ছে 5টা। এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে কত? 5। এই হচ্ছে আমাদের 5টা চিত্র। এই 5টা চিত্রর তো আমার প্রথম ট্রিক্সে বলা ছিল 5টা চিত্র হবে, তাহলে আমরা 5টা চিত্র এঁকে নিছি। এবার দেখেন 2 নম্বরে কি বলছিলাম? 2 নম্বর 1 নম্বরটার বিপরীত হবে 5 নম্বরটা। এখন এটা কেমন করে হবে যে 1 নম্বরটার বিপরীত 5 নম্বরটা হবে? দেখেন আমরা বেনজিন বলয় যখন আঁকি তখন আমাদের এর ভিতরে কয়টা ডাবল বন্ধন হয়? 2টা ডাবল বন্ধন, 3টা ডাবল বন্ধন হয়, 3টা একক বন্ধন হয়। আমি যদি ডাবল বন্ধনটা একদম শুরুর এই পাশ থেকে শুরু করি, তাহলে এটা 1 নম্বর যদি চিত্র হয়ে থাকে, তাহলে 5 নম্বর একদম লাস্টে আমরা কোন পাশ থেকে শুরু করব? একদম এই পাশ থেকে শুরু করব। এটা ডাবল বন্ধন দিব, ঠিক আছে? তারপরে কি একটা খালি থাকবে, এই ডাবল বন্ধন, আবার এখানে ডাবল বন্ধন। তাহলে দেখেন তো 1 নম্বরেরটার বিপরীত কি 5 নম্বরটা হলো? অবশ্যই হলো। তাহলে 1 নম্বরটার বিপরীত 5 নম্বরটা হলো। এবার দেখেন 3 নম্বরটা কি ছিল? 1 নম্বর দেখে 2 নম্বর লিখতে হবে, আর 5 নম্বর দেখে আমার কয় নম্বর লিখতে হবে? 4 নম্বর লিখতে হবে। এটা কিভাবে হয় এটা এবার দেখি। দেখেন 1 নম্বর যে চিত্রটা রয়েছে এটার তো প্রথমে আমাদের কি হয়ে যাবে, এখানে যে ডাবল বন্ধন রয়েছে এই ডাবল বন্ধন কি হয়ে যাবে? বের হয়ে যাবে, অর্থাৎ ভেঙে ওই যে নিষ্ক্রিয়কারী মূলকের কাছে চলে যাবে। তাহলে এটা কিন্তু ভেঙে যাবে। যাওয়ার পরে আমাদের কোন কোন ডাবল বন্ধনটা থাকছে? দেখেন এটা থাকতেছে আর এটা থাকতেছে। তাহলে এই 2টা বন্ধন আমরা এখানে লিখে নেব এইভাবে। তাহলে এই দিলাম একটা বন্ধন আর একটা এই বন্ধন, ঠিক আছে? তাহলে আমরা কি লিখলাম? 1 নম্বর দেখে 2 নম্বর লিখলাম। এবার দেখেন 5 নম্বর দেখে আমরা 4 নম্বর লিখব। তাহলে 5 নম্বরের এই ইলেকট্রনটা এই বন্ধনটা ভেঙে ওই উপরে চলে যাবে, তাহলে এটা বাদ আমাদের। তাহলে কোনটা রয়েছে? এটা আছে আর এটা আছে। তাহলে এই দুটো আমরা দিব। তাহলে এই দিলাম আর এই দিলাম। তাহলে আমাদের কি হয়ে গেল? 1 নম্বর দেখে 2 নম্বর লেখা হয়ে গেল, আর কি 5 নম্বর দেখে 4 নম্বর লেখা হয়ে গেল। এটুকু আশা করি বুঝছেন। এবারে দেখেন তারপরে আমাদের যে 4 নম্বর কথাটা ছিল সেটা হচ্ছে 3 নম্বরটা মাঝ বরাবর 2 পাশে ডাবল বন্ধনটা থাকবে। তাহলে 3 নম্বরে ছিল এই মাঝ বরাবর, এই যে 3 নম্বর চিত্রটা, এখানে আমাদের ডাবল বন্ধন হবে মাঝ বরাবর, এটা ডাবল বন্ধন হবে মাঝ বরাবর। আশা করি এর ভিতরে যে বন্ধনগুলোর ঝামেলা এইগুলো আপনারা এটা থেকে পরিত্রাণ পেয়ে গেলেন প্রত্যেকটার ক্ষেত্রে, সেটা বেনজিন বলয় সক্রিয়কারী হোক আর বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী হোক, সকলের ক্ষেত্রে ওই একই রকম হবে। আর কিছু ট্রিক্স আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে 1 নম্বর এবং 5 নম্বর যে চিত্রটা থাকবে এদের কি হবে? মাথার উপরে দেখেন 1 নম্বর এবং 5 নম্বর এর মাথার উপরে কি থাকবে? একক বন্ধন থাকবে। তাহলে এই 1 নম্বর চিত্রের মাথার উপরে আমরা কি দিলাম? একক বন্ধন দিলাম। আর এই 5 নম্বর চিত্রের উপরে আমাদের একক বন্ধন দিলাম। আর বাকি যে 2, 3 এবং 4 এদের মাথার উপরে কি ডাবল বন্ধন হবে, ঠিক আছে?
তাহলে এই যে চিত্র আমাদের একক বন্ধন এবং ডাবল বন্ধনের সমস্ত ঝামেলা কিন্তু হয়ে গেছে। এখন আমরা কোন মূলকটা দিব, অর্থাৎ এটা সক্রিয়কারী মূলক দিব না নিষ্ক্রিয়কারী মূলক দিব, সেটা নিয়ে আমাদের কাজটা করতে হবে। ঠিক আছে, যেহেতু আজকে আমরা কি নিষ্ক্রিয়কারী মূলক নিয়ে কাজ করতেছি, সেহেতু আমাদের এই যে নাইট্রোমূলকটা এটা হচ্ছে বেনজিন বলয়কে কি করে, নিষ্ক্রিয় করে। এখন বেনজিন বলয়কে সাথে যদি আমি এই নাইট্রোমূলকটা দিই, তাহলে এখানে দুটো অক্সিজেন আছে। আমরা জানি যে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে ডাবল বন্ধন হয়ে থাকে। তাহলে দেখেন একটা আমি ডাবল বন্ধন কিন্তু দিছি, আর একটা দেখেন এই নাইট্রোজেনের মাথার উপর কি দিছি, প্লাস দিছি, আর অক্সিজেনের উপর মাথার উপর কি দিছি, মাইনাস দিছি। কেন দিছি, কারণ হচ্ছে দেখেন অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি নাইট্রোজেন অপেক্ষা, তাই এর ভিতরে যে ডাবল বন্ধনটা ছিল সেটা ভেঙে গেছে, ডাইপোল সৃষ্টি হয়েছে, অর্থাৎ এটার দিকে সেই ইলেকট্রনটা চলে গেছে। এখানে যে বন্ধনটা ছিল, এইখানে যে একজোড়া বন্ধন জোড় ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটা অক্সিজেনের দিকে চলে গেছে। এখানে আমার নাইট্রোজেনের কি হয়ে গেছে, ঘাটতি হয়ে গেছে, আর অক্সিজেনের কি হয়েছে, বাড়তি হয়েছে। অক্সিজেনের বাড়তি হয়েছে বলে এর মাথার উপর কি মাইনাস, আর নাইট্রোজেনের ঘাটতি, তাই এর মাথার উপরে প্লাস। আশা করি এইটুকু বুঝতে পারছেন আপনারা। এখন দেখেন কি কাজটা হবে। আমি বলেছি কি, যেহেতু নিষ্ক্রিয়কারী মূলক নিয়ে কাজ করছি, তাহলে নিষ্ক্রিয় মূলক কারা, যারা হচ্ছে বেনজিন বলয় থেকে কি নেবে, ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে। দেখেন এখানে আমাদের ডাবল বন্ধন আছে, আর এই নাইট্রোজেনের কি ইলেকট্রনের ঘাটতি আছে, কি দেখে বুঝলাম, প্লাস দেখে বুঝলাম। তাহলে ও কি করবে, ঘাটতি পূরণ করার চেষ্টা করবে। তাই এখানে যে ডাবল বন্ধনটা ছিল এখানে টেনে নিয়ে চলে যাবে। তাহলে তীর চিহ্নটা দেখবেন, যে এই তীর চিহ্নটা কোথায় চলে যাচ্ছে, এই নাইট্রোজেন এবং বেনজিন বলয়ের মাঝখানে এখানে বন্ধনটা চলে যাচ্ছে। এখন দেখেন পরপর কিন্তু দুটো ডাবল বন্ধন থাকবে না, সেক্ষেত্রে এখানে যে আমার দুইটা অক্সিজেন এবং নাইট্রোজেনের ভিতরে যে ডাবল বন্ধনটা রয়েছে, এখান থেকে একটা পাই ইলেকট্রনটা চলে যাবে এর মাথার উপরে উঠে যাবে, দিয়ে কী হবে, পরবর্তীতে এটা মাইনাস হয়ে যাবে। আশা করি এইটুক বুঝছেন। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে এই যে 5টা চিত্র আছে, এই 5টা চিত্রর অবশ্যই সবার মাঝে কি হবে, এই তীর চিহ্নটা হবে, অর্থাৎ দুই দিকের তীর চিহ্ন হবে। কেন হবে, কারণ এটা থেকে এটা তৈরি করা যায়, আবার এটা থেকে এটা তৈরি করা যায়, এই জন্যে এই দুই পাশের তীর চিহ্ন হবে। ঠিক আছে, এরকম সবার ক্ষেত্রে। এটা প্রথমেই দিয়ে নেবেন, আমি জাস্ট ভুলে গেছি তাই মনে করাই দিচ্ছি। ঠিক আছে, এরকম দিয়ে নেবেন। তাহলে এইটা কিন্তু সবার জন্যই মাস্ট। ঠিক আছে, এখন দেখেন এই চিত্রটা তো আপনারা বুঝলেন যে কিভাবে হয়েছে। তাহলে এখান থেকে দেখেন আমার যেহেতু এখান থেকে এই বন্ধনটা চলে গেছে, তাহলে এখানে আমার কি হয়েছে, বন্ধনের ঘাটতি হয়ে গেছে না। হ্যাঁ, এখানে কি হয়েছে, বন্ধনের ঘাটতি হয়ে গেছে। আর এখানে যেহেতু কি চলে গেছে, এখানে যেহেতু এখানে বাড়তি হয়ে গেছে, তাই এখানে মাইনাস হয়ে গেছে। আর এখানে যেহেতু ঘাটতি হয়ে যাচ্ছে, সেহেতু আমার কি হয়ে যাচ্ছে, এখান থেকে আমি ইলেকট্রন নিয়ে নিছি, তাই এখানে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে গেছে। ঘাটতি হলে কি হয়, প্লাস হয়। ঠিক আছে, কি হয়, প্লাস হয়। তাহলে দেখেন এখানে ঘাটতি হয়ে রয়েছে, আর এখানে দেখেন আবার ডাবল বন্ধন রয়েছে, তাই না। তাহলে এই ডাবল বন্ধনের কি করবে, এই যে বন্ধনটা এখানে চলে যাবে। ঠিক আছে, এখানে যদি চলে যায়, তাহলে দেখেন তো এই জায়গায় কি হয়ে যাবে, এখানে আবার কি হয়ে যাবে, ঘাটতি হয়ে যাবে। কিন্তু কি হবে, এখানে আবার ঘাটতি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দুইটাই কিন্তু মাইনাস চলে আসলো। তাহলে এখানে যদি এই বন্ধনটা চলে যায়, তাহলে দেখেন এখানে কিন্তু কি হয়ে যাচ্ছে, বা ডাবল বন্ধনটা হয়ে যাচ্ছে, আর এখানে কি হয়ে যাচ্ছে, ঘাটতি জিনিসটা হয়ে যাচ্ছে। এখন যেহেতু এখানে ঘাটতি হয়েছে, তাহলে কি করবে, এই যে এখানে যে বন্ধনটা রয়েছে, এই বন্ধনটা কি হয়ে যাবে, এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে এই বন্ধনটা চলে আসলে কি হয়ে যাচ্ছে, এই জায়গায় ঘাটতি হয়ে যাচ্ছে না। এই দেখেন এই জায়গায় কি হয়ে যাচ্ছে, ঘাটতি হয়ে যাচ্ছে। এইখানে কি হয়ে গেল, ঘাটতি হয়ে গেল কিন্তু। ঠিক আছে, এবার কি হলো, এবার এখানে যেহেতু ঘাটতি হয়ে যাচ্ছে, এখানে কিন্তু ডাবল বন্ধন ছিল, কি করবে, আবার এই জায়গায় চলে আসবে, কি হয়ে যাবে, এখানে চলে আসবে। এখানে যখন দেখেন এবার এখানে ঘাটতি হয়ে যাচ্ছে, এখানে যখন ঘাটতি হয়ে যাচ্ছে, তখন হচ্ছে এখানে যে বাড়তিটা ছিল, সেই বাড়তি কি হয়ে যাচ্ছে, বাড়তিটা এইখানে যখন, এবার দেখেন এখানে যেহেতু ঘাটতি পড়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এখানে এসে কিন্তু একক বন্ধন হয়ে গেছে। আর এখানে যে অক্সিজেনের মাথায় বাড়তি ছিল, সেই ইলেকট্রনটা কি চলে আসবে, এই ইলেকট্রনটা কিন্তু এখানে চলে আসবে। তখন কি হয়ে যাবে, এখানে ডাবল বন্ধন হয়ে যাবে। কি হয়ে যাবে, এই জায়গায় কিন্তু ডাবল বন্ধন হয়ে যাবে। অর্থাৎ এই জায়গায় ঘাটতি পড়ে যাচ্ছে, একক বন্ধন হয়ে যাচ্ছে, আর এখানে যে বাড়তি ছিল অক্সিজেনের মাথায়, সেই বন্ধনটা কি হয়ে যাচ্ছে, এর সাথে এসে ডাবল বন্ধন হয়ে যাচ্ছে। তাহলে দেখেন 1 নম্বরটার বিপরীত কিন্তু 5 নম্বরটা হয়ে যাচ্ছে। তাহলে এইভাবেই আমাদের রেজোনেন্সগুলো করতে হয়। অবশ্যই আশা করি সবাই এই নিয়মটা বুঝছেন। এই টিক্সটা যদি ফলো করেন, অবশ্যই আপনারা কি করবেন, ভালো করে সবগুলো রেজোনেন্স করে আসবেন, সেটা নিষ্ক্রিয়কারীমূলক হোক আর সক্রিয়কারীমূলক হোক, সবারই এই এক ট্রিক্স।
তাহলেই আপনারা এই ট্রিক্স মেনেই কি করবেন, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করবেন। আর যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই কি করবেন, যদি পেজতে থাকেন পেজ থেকে দেখেন ভিডিওটা, তাহলে পেজটা কি করবেন, ফলো করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা কি করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।